প্রকৃতিতে তখন গভীর হয়ে আসে সন্ধ্যার বিচরণ। চারিদিকের কৃত্রিম আলো সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এই সন্ধ্যা নিবারণের জন্য। হাহাকারে হাহাকারে ভরে ওঠা মানুষজন চুপচাপ নিবিড়ভাবে স্মৃতি আঁকড়ে বিসর্জন দিচ্ছে অশ্রুকণা। সন্তান যেমনই হোক, বাবা মায়ের কাছে তারা সবচেয়ে মূল্যবান উপহার। সে জলজ্যান্ত উপহার যখন বিদায় জানায়, তখন কোনো বাবা মাই মানতে পারে না সে বিদায়ের প্রতিধ্বনি। তেমনি মানতে পারেনি লতা বেগম। ছেলের মৃতদেহটা দেখার পরপরই কেমন যেন নেতিয়ে গিয়েছিলেন। ছেলের শেষ বিদায়টাও তিনি দেখতে পারেননি দু চোখ মেলে। বিছানায় কেমন যেন খাপটি মেরে শুয়েছিলেন। কারোর সাথে কথা বলেনি, চিৎকার চেঁচামেচি করেনি। একদম চুপচাপ স্থির হয়ে গেলেন পাহাড়ের মতন দীর্ঘদেহী মহিলাটা। চাঁদনির স্বামী মাহাতাবও ভাইয়ের মৃত্যুটা মানতে পারেনি। তাও আবার খুন। পোস্টমর্টমের রিপোর্ট যখন দেখা গেল খুন এর কথা, তখন থেকেই প্রতিটা মানুষ স্তব্ধ হয়ে গেল। মাহিনের লাশটা কবর দিয়ে আফজাল সওদাগর নিজের মেয়েসহ মেয়ের শাশুড়ি, স্বামী সবাইকে নিজেদের বাড়িতে নিয়ে এসেছিলেন। মানুষ হারানোর সুখ যে বড় সুখ, তবে অদ্ভুতভাবে এই বড় সুখটাও সাধারণ মানুষ কাটিয়ে উঠতে পারে না। কিন্তু যতদিন এই সুখ স্থায়ী থাকে কোনো মানুষের গহীনে, ততদিন অত্যন্ত সে মানুষটাকে আগলে রাখতে হয়। সুখ দিয়েই রেখে যদি কোনো মানুষ একাকিত্ব অবাধ্য হয়ে যায়, তাহলে সে মানুষ আর খুব বেশি দিন জীবন সংগ্রামে টিকে থাকতে পারে না। সওদাগর ভিলা বিশাল ডুপ্লেক্স বাড়িটার নাম, যে বাড়ির প্রতিটা ইট সিমেন্ট কেবল বহন করে হইচই রমরমা এক পরিবারের স্মৃতি। আর সে বাড়ির সুখের নিকোষ কালো আধারে নিমজ্জিত। সওদাগর বাড়ির সবচেয়ে ছোট বউ অবনী নিজের টান টান বিছানায় পা গুটিয়ে বসে আছেন। সামনে তার ছড়ানো ছিটানো কত রকমের স্মৃতিস্তূপ, চোখে তার বর্ণহীন কত অশ্রুকণা। ক্ষণে ক্ষণে ছোট্ট চেরির ছোট ছোট জামা কাপড়গুলো বুকে জড়িয়ে ধরছেন। কখনো বা চেরির ড্রয়িং খাতা জুড়ে বিশৃঙ্খল ভাবে এঁকে রাখা হাবিজাবি চিত্রকল্পে হাত বুলিয়ে দিচ্ছেন বুকের সবটুকু স্নেহ ঢেলে। মনে পড়ে কত স্মৃতির কোলাহল। চেরি বুঝ হওয়ার পর সামনাসামনি তার বাবাকে দেখেননি, ভিডিও কলের কল্যাণে তাও চেহারাটা চেনা। কত রাত এই ছোট্ট চেরির বায়না ধরত বাবার কোলে ঘুমানো কথা। কত রাত ভোর হয়ে যেত অবনী বেগমের মেয়ের অবুঝ বায়নায় অতিষ্ঠতায়। মাঝে মাঝে দু এক ঘা বসিয়ে দিতেন মেয়েটার পিঠে। আজ সেই স্মৃতি কেবল অভিমানী মায়ের কান্না বাড়াচ্ছে। বড় মেয়ে তার বরাবরই চুপচাপ স্বভাবের, নিজের মন মতন চলে, কিন্তু ছোটটা যেন খিলখিল হাসি আর চঞ্চলতায় ভরিয়ে দিত বাড়ির কোণাগুলো। অবনীর পাশের রুমটাতে লতা বেগমকে থাকতে দেওয়া হয়েছে। সুন্দর মতন দেখতে মহিলাটার শরীর বেশ গোলগাল ভারী। মহিলার স্বামী মারা গিয়েছিলেন আজ থেকে বছর 6 আগে। তারপর থেকে পুরো সংসার ছেলে দুটোকে নিয়ে সে একা। সাধ করে তাই বড় ছেলের বিয়ে করিয়ে দিলেন। এই তো কদিন আগে বছরের 1 হলো। কিন্তু আজ হুট করে এই কর্কশ মহিলাটাকে নিশ্চুপ করে দিয়ে আদরের ছোট ছেলেটাও বিদায় নিল। সন্তানের সুখ বোধ হয় এত সহজে ভোলা যায় না। তাই হয়তো এ বিধ্বস্ততা মহিলার। চিত্রার মা বাড়ি নেই, হসপিটালেই তার অবস্থান। মাঝে একটু এসে গোসল করে শাড়ি বদলে গিয়েছেন। বরাবরই সে অন্যদের তুলনায় একটু শক্ত ধরনের, তাই সবাইকে নিয়তির বিধ্বস্ততা ছুঁতে পারলেও তাকে পারেনি। পেশায় সে একজন কলেজ প্রফেসর। এর জন্য বোধহয় একটা দৃঢ়তা ভাব তার মাঝে সবসময় অবস্থিত। আফজাল সওদাগর স্ত্রী রুদা সওদাগর নিজের মেয়ের ঘরে বসে আছেন। চাঁদনিও তো এই শরীরে কম ধকল গেল না। মেয়েটারও তো কারোর সাথে প্রয়োজন। চিত্রার ফুপি আমেনা রহমানও তার ছেলে সমেত চাঁদনির ঘরে বসে আছেন। আমেনা রহমান ডিভোর্সি সিনারি। স্বামীর ঘর থেকে 1 বছরের সন্তান কোলে নিয়ে বেরিয়ে এসেছিলেন সে। অধিকৃত সরল হওয়ার পরও তার জায়গা হয়নি স্বামীর ঘরে। অতঃপর ভাইদের আশ্রয়ে ঠাঁই পেয়েছেন সে। অভাগিনীর খাতায় তার নামটাও নির্দ্বিধায় লেখা যায়। ভাইয়ের বউরা যতই ভালো হোক, মাঝে মাঝে কথা শোনাতে ভুল করে না। আসলে মানুষ জাত এমনই, সুযোগ পেলে তা হাতছাড়া করতে চায় না কেউ। হোক সেটা ভালো কিংবা খারাপ সুযোগ, তাতে কি আসে যায়। সুযোগকে কাজে লাগানোটাই হলো আসল কাজ। পুরো বাড়িতে সবাই যার যার মতন সুখে ডুবে আছেন। প্রতিটা মানুষের জীবন কত না পাওয়া গল্প না থাকে।
অথচ মানুষ বাঁচার জন্য তাল মিলিয়ে দুঃখ ছাপিয়ে হেসে যায়। বাড়ির ছাদে চিলকুঠায় অবস্থানরত ছন্নছাড়া ছেলেটারও বোধ হয় এমন কত শত ঘটনাই আছে যা সুখের খাতায় বিশ্রীভাবে লেপটানো। অথচ ছেলে বলেই সুখ দেখানোর অধিকার তার নেই। বাহার ভাই প্রতিদিন সন্ধ্যাবেলা কিংবা রাতে গোসল করেন। আজও নিয়মের ব্যতিক্রম হয়নি। গোসল করে এসেই পড়ার টেবিলে বসেছেন সে। বইয়ের সারিতে সবচেয়ে প্রথম বইটাই হাতে নিলেন, চাকরির বই। বইটা কতক্ষণ মেলে ধরলেন, পাতা নেড়ে চেড়ে দেখলেন, কিন্তু পড়তে সে মন বসাতে পারল না। ডান হাতের কনুইয়ের দিকে কেটে যাওয়ার জায়গাটাতে যেন হুট করেই জ্বালা বাড়ালো, সাথে জ্বালা বাড়ালো বুকের বাজরে। হাতের বইটা বেশ শক্ত করে ঘৃণে ধরার টেবিলটার উপর রাখলো। বহুদিন পর আজ যেন তার স্মৃতিরাও কিঞ্চিত মন খারাপ ঘোষণা করে গেল তার হৃদয় মাঝারে। কিন্তু বাহারদের তো মন খারাপ করতে নেই। কংক্রিটের হৃদয় কিনা? বাহার নিজের সাথে নিজেই কতক্ষণ ঠাট্টা মারল। মন খারাপ ভাবটাকে উড়িয়ে দিতে চাইল তার ছেলের কষা ঘাতে, কিন্তু আজ আর সে পারল না। বরাবরের মতন সে কাজটা করতে নিজের প্রতি নিজেরই বিরক্ত হলো। কাঠের চেয়ারটা পিছে ঠেলে উঠে দাঁড়ালো। টেবিলের নিচে থাকা কালো ব্যাগটা বের করলো। ভাঙা নড়বড়ে ছোট্ট একটা স্টিলের বাক্স থেকে একজোড়া নূপুর বের করলো সে। কতগুলো সময় সে তাকিয়ে রইল নূপুর জোড়ার দিকে। ঘরের স্বল্প দামি হলুদ বাল্বের আলোয় বাহারের চোখের কোণে কি যেন উকি দিয়ে উঠল মনে হয়। বাহার ভাই কি কাঁদছে তবে? বাহার ভাই তো কাঁদতে জানে না। নূপুর দুটো নেড়ে চড়ে দেখে বাহার বুকের মাঝে জাপটে ধরে বিড়বিড় করে বলে। বেকারত্বের নৃশংসতায় বাহারদের নূপুর পরাতে ইচ্ছেগুলো পিষে যায় খুব বর্বর। দরিদ্রতার অভিশাপগুলো বাহারদের বানায় পাথর। অনুভূতির দাবানলে পড়তে পড়তে যে পাথর হয়ে ওঠে অনুভূতিহীন। ভালো থাকিস নূপুর পড়তে না পেরে অভিমান করা অভিমানী। বাহার নিতান্তই হেরে গিয়েছে অর্থের অভাবে। দামকাহা বাহারের ঘরে বেশ কম দামি সস্তার অবগুণ্ঠনগুলো উড়িয়ে দিয়ে যায়, সাথে অঢল বাহারের শরীরও শিরশির করে ওঠে। একটা রাত কত মানুষের হাহাকারের গল্প না লিখে যাচ্ছে। পরিপূর্ণতায় এই পৃথিবীতে মানুষের কত স্বপ্ন অমীমাংসিত রয়ে যায়। রাত ছাড়া এ খবর কি আর কেউ জানে? তন্মধ্যেই বাহার ঘরের দরজায় ঠক ঠক শব্দ হয়। ধ্যান ভাঙে বাহারের। ততক্ষণে সুখদের মৃত্যু হয়েছে। বাহার তড়িঘড়ি করে নূপুর জোড়া আবার স্থানেই রেখে দেয়। নিজেকে আগের মতন স্বাভাবিক করে দিয়ে দরজা খুলেই দেখে ওহির হাতের খাবারের প্লেট, মুখে ক্ষীণ হাসি। বাহারকে দরজা খুলতে দেখে ওহির মুখে ক্ষীণ হাসি বিশিষ্ট রূপ করলো। বাঁকা চোখে তাকে প্রশ্ন করলো, আপনি কাঁদছিলেন বাহার ভাই? প্রশ্নের সূত্রে অবাক ভাবটা একটু বেশি ছিল, অথচ বাহারকে বিব্রত বোধ করতে পারেনি সে প্রশ্ন। বাহার বরং বেশ স্বাভাবিকভাবে উত্তর দিল, কাঁদছিলাম নাকি? কই, আমার তো মনে পড়ছে না। ওহি আর চোখে তাকে মিনমিন করে বলল, আমায় ঘুল খাওয়াচ্ছেন বাহার ভাই, অথচ আমি কিন্তু পুরোপুরি না হলেও কিঞ্চিত মানুষের মতিগতি বুঝতে পারি। তার নিজের মতিগতি বুঝতে পারো তো? বাহারকে ভরকে দিতে চেয়ে ভরকে গেল ওহি নিজেই। আকস্মিক এই প্রশ্ন যে সে আশা করেনি তার মুখের ভাবে তা স্পষ্ট হলো। বাহার ওহির ভরকে যাওয়া মুখমণ্ডলে দৃষ্টি দিল। ওহিকে অবাক করে দিয়ে আরেকটা অপ্রত্যাশিত প্রশ্ন ছুড়ল, তুমি যেন কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট? ওহির হাতের খাবারের প্লেট নড়ে উঠল। ফেলফেল করে সে তাকিয়ে রইল বাহারের দিকে। মুখ চোখ নিমিষেই শুকিয়ে গেল মেয়েটার। আমতা আমতা করে বলল, কেন বাহার ভাই? আমার প্রশ্নের উত্তর কি এটা হলো? বাহারের জবাবে থম মেরে গেল ওহি। খুব কষ্টে মুখে হাসি বজায় রেখে ধীর কণ্ঠে বলল, বাংলা ডিপার্টমেন্টে। ও আচ্ছা, বাংলা ডিপার্টমেন্ট। দ্য ব্রেন ফ্লুয়েন্সে, দ্য সাইকোলজি অফ মার্কেটিং, দ্য ম্যাজিক পাওয়ার অফ সেলফ ইমেজ, সাইকোলজি, মাইন্ড রিডার ইত্যাদি বইসমূহ কি বাংলা ডিপার্টমেন্টের? কই, আগে তো জানতাম না, নাকি নতুন করে যুক্ত হলো? ওহি মুখের ভয়ঙ্কর বিষময়তা চোখ এড়ায়নি বাহারের। বাহার যে ইচ্ছাকৃতভাবে ওহিকে এই পরিস্থিতিতে ফেলেছে তাও বুঝতে বাকি রইল না ওহির। কথা ঘুরানোর আপ্রাণ চেষ্টা চালালো, শুরু করলো
মানবী কিভাবে কি বলল বাহার ভাইয়ের মস্তিষ্কের তুখুরতার কাছে বাজিমাত করা যাবে সে ভাবনাতেই মত্ত হলো ওহি। এখন মনে হচ্ছে যেচে যেচে বাহার ভাইয়ের ঘরে আসাই উচিত হয়নি তার। বাহার ওহিকে সময় দিল, তার বাজের মতন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল ওহির দিকে। ওহি ব্যান্ডেজ করা হাতটা উল্টে পিঠ দিয়ে গলার জামায় শিশির বিন্দুর মতন ঘামগুলো মুছে ফেল। ইতিমধ্যে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কতক্ষণ সে এবার অধার তাকিয়ে মিকি হাসি দিয়ে বলল, আসলে বাহার ভার ওইগুলো তো আমার বই না, ভার্সিটির এক বড় আপুর বই। আমার সাইকোলজির সাবজেক্টটা বেশ লাগে, তাই বড় আপুর থেকে বইগুলো নিয়েছিলাম। আচ্ছা, তাই বলে এতগুলো বই? বাহ, ইন্টারেস্ট থাকা ভালো। তাই শুনলাম তোমার নাকি শিক্ষক হওয়ার ইচ্ছে। তো ঝুঁক দিয়ে সাইকোলজির দিকে, ব্যাপারটা কেমন যেন না। শিক্ষক হওয়ার ইচ্ছেটা আমার না, আমার অভিভাবকদের। উত্তরটা বেশ শক্ত কণ্ঠে দিল ওহি। অতঃপর হাতের খাবারগুলো বাহারের টেবিলের উপর রেখে মাথা নত করে বের হতে নিলে পিছু ডাকলো বাহার। বেশ খোঁচা মেরেই বলল, সেদিন আমাকে বলেছিলে না আমি আগাগোড়া পুরোটাই নকল মানুষ। আমি পুরোটা নকল মানুষ হলেও তুমি পুরোটাই ভ্রম ওহি, তুমি অকল্পনীয় ভ্রম। ওহি দাঁড়ালো, নরম চোখে তাকালো বাহারের দিকে, বিবর্ষ হয়ে আচমকায় বলে উঠল, ভ্রম আর নকল মিলে কে ইতিহাস রটলে খারাপ হয় না, তাই না বাহার ভাই? বাহার উত্তর দিল না। উত্তর দেওয়ার প্রয়োজন বোধ হয় করল না যেন। হেলতে দুলতে সে নিজের টেবিলের উপর বসলো। ভাতের থালা থেকে বেশ আইসে ভাত মাখিয়ে মুখে তুলে নিল। ওহি কেবল তাকিয়ে রইল একধানে। বাহার ভাই মনেই যেন এক আকাশ মুগ্ধতা। শোক পালনের আধার রাত্রির গভীরতা যখন সবাই ঘুমে মগ্ন, নুরুল সওদাগর তখন নিজের মেয়ের কেবিনে দাঁড়িয়ে আছেন। চোখ মুখ তাঁর কাঠ কাঠ শক্ত। সারাদিন কেস নিয়ে ছুটোছুটি করে এইমাত্র হসপিটালে এসেছে সে। চিতা তখন আধো ঘুমে আধো জাগরণে। বাবাকে কেবিনের দরজা দেখতে আধো ঘুম ভেঙে গেল তার। মুনিয়া বেগম নিজের স্বামীকে দেখে অতটা অবাক হলেন না, বরং স্বাভাবিক কণ্ঠে বলেন, এখানে যে, এটা তো চেরির রুম না, এটা চিত্রার রুম। খোঁচা মারার জন্যই যে কথা বলা সেটা বুঝতে বাকি রইল না নুরুল সওদাগরের। কিন্তু সে স্ত্রীর কথায় জবাব দিল না, বরং চিত্রার দিকে তাকিয়ে অস্থির কণ্ঠে বলল, মোহিনীর মৃত্যুর আগে শেষ কলটা তোমার ফোন থেকে করা হয়েছিল চিত্রা।